সময়টা 1908 সালের 11ই আগস্ট। মুজাফফরপুর জেলের বাইরে তখনও অন্ধকার, ভোরের আলো ফোটেনি। কারাগারের ভেতরে তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চ। সেই ফাঁসির মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক কিশোর, তার হাতে শেকল বাঁধা, আর সামনে অপেক্ষা করছে মৃত্যু। অথচ সেই কিশোর ছেলেটির মুখে ভয়ের লেশ মাত্র নেই, আছে শুধু এক অদ্ভুত শান্ত হাসি। কারাগারে উপস্থিত রক্ষীরাও অবাক, যে ছেলেটি আর কিছুক্ষণ বাদে মৃত্যু হবে সে এতটা শান্ত কিভাবে? আসলে সেই ছেলেটির কাছে নিজের জীবনের থেকেও বড় হয়ে উঠেছিল একটা স্বপ্ন, আর সেই স্বপ্ন ছিল স্বাধীন ভারতবর্ষের। মাত্র 18 বছর বয়সে ফাঁসির দড়িকে ভয় না পাওয়া সেই সাহসী তরুণের নাম ক্ষুদিরাম বসু। নমস্কার, আমি কৌস্তব, আর আপনারা ইতিমধ্যেই দেখা শুরু করেছেন শহীদ। স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের সাহস, সংগ্রাম আর আত্মত্যাগের গল্প। আজকের গল্প এমন এক কিশোরের, যে তার নিজের বয়সের অনেক আগেই অনেক বেশি সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য। যে বয়সে অন্যরা নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, সেই বয়সে তিনি নিজের ভবিষ্যৎ উৎসর্গ করেছিলেন এই দেশের জন্য। আজকের পর্ব ক্ষুদিরাম বসু, যিনি হাসতে হাসতে বরণ করে নিয়েছিলেন ফাঁসির দড়ি। তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে। 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। বাবা ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী। এর আগে লক্ষ্মীপ্রিয়া দেবীর কোলে জন্ম নেওয়া 2 পুত্র সন্তান অতি অল্প বয়সেই মারা যায়। তাই প্রচলিত নিয়ম অনুসারে 3 মুঠো খুদ অর্থাৎ ভাঙা চালের বিনিময়ে নবজাতককে তার বড় দিদির কাছে প্রতীকীভাবে বিক্রয় করেন তার মা। সেখান থেকেই তার নাম রাখা হয় ক্ষুদিরাম। ক্ষুদিরামের শৈশব খুব কষ্টের ছিল। অতি অল্প বয়সেই প্রথমে মাকে, তারপর বাবাকে হারাতে হয় তাকে। এরপর তার দিদি অপরূপা রায় তাকে নিজের কাছে নিয়ে এসে মানুষ করেন। পরে তমলুকের হ্যামিল্টন স্কুলে তাকে ভর্তি করানো হয়। খুব কম সময়ে এবং অতি অল্প বয়সে মা বাবাকে হারানোর কষ্টই হয়তো ছোট্ট ক্ষুদিরামকে সময়ের অনেক আগেই অনেকটা বড় করে দিয়েছিল। কিন্তু তার জীবন বদলে দিয়েছিল একটা ঘটনা, সেটা হলো বঙ্গভঙ্গ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1905 সাল ব্রিটিশ সরকার এই বাংলাকে ভাগ করল। চারিদিকে এই বাংলা ভাগের বিরুদ্ধে উঠল তীব্র প্রতিবাদ। বিদেশি কাপড় পোড়ানো হচ্ছে, স্বদেশি দ্রব্য ব্যবহারের ডাক উঠছে, আর সভা মিছিলে ধ্বনিত হচ্ছে বন্দে মাতরম।
এই আন্দোলন, এই প্রতিবাদ কিশোর ক্ষুদিরামের মনে গভীর প্রভাব ফেলল। তিনি বুঝতে শুরু করলেন, এই বাংলা ভাগের সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, আসলে ভারতীয়দের ঐক্য দুর্বল করে দেওয়াই ছিল ব্রিটিশ শাসকদের লক্ষ্য। খুব বেশি সময় লাগলো না, অল্প কিছুদিনের মধ্যেই তিনি বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন। মেদিনীপুরে হেমচন্দ্র কানুঙ্গোর সংস্পর্শে এসে তিনি অনুশীলন সমিতি ও যুগান্তর সমিতির বিপ্লবীদের সঙ্গে যুক্ত হলেন। মাত্র 15 বছর বয়সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি ব্রিটিশ বিরোধী প্রচারপত্র বিলি করতে শুরু করলেন। একবার ধরাও পড়েছিলেন তিনি, যদিও পরে ছাড়া পেয়ে যান। ক্ষুদিরাম বলতেন, দেশ যখন পরাধীন তখন শুধু নিজের ভবিষ্যতের কথা কিভাবে ভাবব, আমাদের মধ্যে কেউ না কেউ তো এগিয়ে যাবেই। স্কুলের বইয়ের পাশাপাশি তিনি শিখেছিলেন গোপন বার্তা পৌঁছে দেওয়ার কৌশল, পুলিশের চোখ এড়িয়ে চলা আর বিপ্লবী সংগঠনের নিয়ম মেনে কাজ করা। সবকিছুই গভীর নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন তিনি। ধীরে ধীরে এই কিশোরের উপরই দায়িত্ব দেওয়া হয় জীবনের সবচেয়ে কঠিন কাজের। ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ড জাতীয়তাবাদী কর্মীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য বিপ্লবীদের কাছে চক্ষুশূল হয়ে উঠলেন। তাই তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতা থেকে সরিয়ে তাকে বিহারের মুজাফফরপুরে বদলি করা হলো। কিন্তু বিপ্লবী সংগঠন তাকে ছাড়বে না, তাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতেই হবে বিপ্লব জারি রাখার জন্য। আর এই অভিযানের জন্য নির্বাচন করা হলো 2 তরুণকে, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। তারা দুজনে ছদ্মনামে মুজাফফরপুরে পৌঁছলেন। দিনের পর দিন তারা কিংসফোর্ডের গতিবিধিও লক্ষ্য করলেন। ক্ষুদিরাম, সামনে যে পথ, সেখান থেকে হয়তো আর ফিরে আসা যাবে না। ফিরতে না পারলেও যে ক্ষতি নেই, আমাদের পর যে আরো হাজারো জন এই একই পথে যাবে। 30শে এপ্রিল 1908 রাত তখন প্রায় 8:30। মুজাফফরপুরের ইউরোপিয়ান ক্লাব থেকে বেরিয়ে এলো একটা ঘোড়ার গাড়ি। এই গাড়িটির সঙ্গে কিংসফোর্ডের গাড়ির মিল ছিল অনেকটাই। ঠিক সেই সময় রাস্তার অন্ধকারে ঘাপটি মেরে অপেক্ষা করছিলেন বাংলার 2 নির্ভীক কিশোর বিপ্লবী, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। গাড়িটি কাছে আসতেই তারা গাড়িটিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলেন। কিন্তু সব যখন প্রায় ঘটে গেছে, তখন তারা বুঝতে পারলেন গাড়িটিতে কিংসফোর্ড ছিলেনই না, ছিলেন ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডির স্ত্রী ও তার কন্যা। বিস্ফোরণে দুজনেই প্রাণ হারান, আর কিংসফোর্ড অক্ষত থেকে যান। পরিকল্পনা ব্যর্থ হয়েছে বুঝতে পেরে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু দুজনেই আলাদা আলাদা পথে পালিয়ে যান। শুরু হলো ব্রিটিশ পুলিশের বিশাল তল্লাশি অভিযান। ক্ষুদিরাম সে রাতে সারা রাত ধরে প্রায় 25 মাইল পথ হেঁটেছিলেন। ক্লান্ত, ক্ষুধার্ত, ধুলোয় মাখা শরীর নিয়ে তিনি পৌঁছন ওয়াইনি রেল স্টেশনের কাছে। সেখানে একটি দোকানে জল চাইতে গিয়ে তিনি বোমা বিস্ফোরণের খবর শোনেন। তার আচরণে 2 পুলিশ সদস্যের সন্দেহ হয়। তল্লাশি করে তার কাছ থেকে একটি রিভলভার, গুলি, কিছু টাকা এবং রেলের একটি মানচিত্র পাওয়া যায়। ক্ষুদিরাম সে রাতে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন এবং পুলিশের হাতে ধরাও পড়ে যান। গ্রেপ্তার হওয়ার সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। অন্যদিকে প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগে
নিজের অস্ত্রের গুলিতে প্রাণ হারান। কি এত বড় একটা কাজ করে ভয় লাগছে না? নিজের জন্য করলে ভয় লাগতো, দেশের জন্য করেছি তাই ভয় নেই। এরপর শুরু হয় মুজফ্ফরপুর বোমা মামলার বিচার। ক্ষুদিরামের পক্ষে কয়েকজন ভারতীয় আইনজীবী বিনা পারিশ্রমিকে মামলাও লড়েছিলেন। তার স্বীকারোক্তি কিভাবে নেওয়া হয়েছিল, সমস্ত বিচার প্রক্রিয়া সঠিকভাবে মানা হয়েছিল কিনা সেসব নিয়েও প্রশ্ন তোলা হয়। কিন্তু নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। কলকাতা হাইকোর্টে আবেদন করা হলেও 1908 সালে 13 জুলাই তার মৃত্যুদণ্ড বহাল থাকে। কিন্তু অদ্ভুতভাবে আদালতের রায় শোনার পরেও ক্ষুদিরাম ভেঙে পড়েননি। তুমি কি বুঝতে পেরেছো তোমাকে কি শাস্তি দেওয়া হয়েছে? হ্যাঁ, মৃত্যু। মৃত্যু তো একদিন আসবেই, তবে দেশের জন্য মৃত্যু এলে তাকে কি ভয় পাওয়ার কিছু আছে? এগারোই আগস্ট 1908 মুজফ্ফরপুর কারাগার। ফাঁসির সময় নির্ধারিত হয়েছিল ভোর 6টা। কারাগারের বাইরে তখন বহু মানুষের ভিড়। সবাই একবার দেখতে চায় সেই কিশোরকে, যার সাহস নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। ক্ষুদিরাম দৃঢ় পায়ে এগিয়ে গেলেন ফাঁসির মঞ্চের দিকে। তার মুখে ছিল প্রশান্তি আর অনাবিল এক হাসি। হাসির দড়ি পরানো হলো তার গলায়। মাত্র 18 বছর 8 মাস বয়সে শেষ হয়ে গেল এই বাংলার কিশোর ক্ষুদিরামের জীবন। একবার বিদায় দে মা, ঘুরে আসি। সমকালীন পত্রিকাতেও তার মৃত্যুর সময় শান্ত ও হাস্যোজ্জ্বল থাকার কথা প্রকাশিত হয়েছিল। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ক্ষুদিরাম বসুর সেদিনের সেই অভিযান হয়তো সফল হয়নি। সেই রাতে কিংসফোর্ড বেঁচে গিয়েছিলেন, কিন্তু প্রাণ হারিয়েছিলেন 2 নিরপরাধ নারী। তাই তার বেছে নেওয়া সশস্ত্র বিপ্লবের পথের নৈতিকতা নিয়ে আজও ইতিহাসে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক রয়েছে, আর আগামীতেও থাকবে। কিন্তু তার আত্মত্যাগের প্রভাব আমরা কখনো অস্বীকার করতে পারি না, আর সেটা করা উচিত নয়। তিনি সমগ্র ভারতবর্ষকে দেখিয়েছিলেন পরাধীন ভারতবর্ষে এমন এক নতুন প্রজন্ম তৈরি হয়েছে যারা মৃত্যুর ভয়কেও জয় করে যেতে পারে। ক্ষুদিরাম স্বাধীন ভারত দেখে যেতে পারেননি, দেখে যেতে পারেননি তেরঙ্গা পতাকা, শুনে যেতে পারেননি স্বাধীন ভারতের ঘোষণা, জানতেও পারেননি যে একদিন তার নামেই রেল স্টেশন, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে তারই দেশে। কিন্তু তার হাসি মুখে মৃত্যুবরণের গল্প সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল, যা আজও তরুণ মনকে তরতাজা করে তোলে। আজকের শহীদ অনুষ্ঠানে আমাদের বিনম্র শ্রদ্ধা শহীদ ক্ষুদিরাম বসুকে, যে কিশোর আমাদের শিখিয়েছিল জীবন কত দীর্ঘ সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটা কেউ মনেও রাখে না, কিন্তু সেই জীবন কোন আদর্শের জন্য উৎসর্গ করা হলো সেটাই ইতিহাস মনে রাখে, আর আগামীতেও রাখবে। আমরা বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব স্বাধীনতার ইতিহাসে হারিয়ে যাওয়া অন্য কোনো শহীদের গল্প নিয়ে। ততদিন মনে রাখবেন,
আমাদের আজকের স্বাধীনতার এই ভিত তৈরি হয়েছিল কোনো এক ক্ষুদিরামের রক্ত, সাহস আর অসমাপ্ত স্বপ্ন দিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ। হলো ভিরামের দীপ জ্বালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি।